আসসালামু আলাইকুম। শিট। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। একটু রিয়াকশন দিয়েন তো কোনো একটা। জুলাই চার্টার দেখলাম অনেক কিছুই পরিবর্তন, চমৎকার কিছু বিষয় আছে, খারাপ হয়নি। ওভারঅল জুলাই চার্টার ভালো লাগছে আমার কাছে। কালকে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টটা বলেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্টটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা একটু আজকে লিখে দিতে হচ্ছে, একটু লিখতে হবে কিছু, কয়েকটা ধাপ, মানে 3টা ধাপ এখানে আছে। 3টা ধাপে কেয়ারটেকার সিস্টেমটা হবে। আপনারা যারা 45তম ভাইবা দিবেন তাদের নেক্সট স্লটের ভাইবার রুটিন বিপিএসসি দিয়েছে। ওকে, খারাপ হয়নি। ফোনটা গেছে নষ্ট হয়ে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নেট ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তুহিন মোল্লা, আমাদের ফুল স্পিডে ক্লাসগুলো শেষ করে দিলে ভালো হয়। আমি তো ক্লাস নিতেছি, ক্লাস তো গ্যাপ নাই, আমি কি করব? ক্লাস তো ফুল স্পিডই নেব, ক্লাস তো হচ্ছি, কোনোদিন কি বাত আছে? ওকে, জুলাই জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ 2025। জুলাই জাতীয় সনদ 2025। কি রে, কি হলো? হ্যাঁ, কি হলো? এক্সিট, এক্সিট ফুল স্ক্রিন দিলাম এখানে। কি হলো এটা? শিট। এখানে কি বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। শিট, এটা তো ওয়ান ই করা যাচ্ছে না এখানে, কই? হ্যাঁ, আশ্চর্য তো। অফ করে আবার অন করবো নাকি?
হ্যাঁ মিনিমাইজ করবো তো, মিনিমাইজ থেকে এসে আসছে না। Shit. অফ করে দে। হুম এই যে আসছে, এটা না এই তো এটা আসছে না, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা তত্ত্বাবধায়ক সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার, কালার কোনটা এটা? ওকে। কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম তিনটা। একটা হলো, প্রথম হলো যে একটা কমিটি হলো বাছাই কমিটি, একটা হলো বাছাই কমিটি। বাছাই কমিটি যদি ব্যর্থ হয় তখন সেটা চলে যাবে, বাছাই কমিটির পরে যেটা হবে যে যদি বাছাই কমিটি থেকে যদি তারা সরাসরি না পারে তখন বাছাই কমিটির সাথে যুক্ত হবে দুজন জাস্টিস। দুজন জাস্টিস হবে, তখন তারা কি করবেন, 12 জন থেকে তারা চয়েস করবেন। 12 জন থেকে তারা চয়েস করবেন, সরি দুজন থাকবেন তখন, অর্থাৎ দুইজন জাস্টিস যুক্ত হবেন। যদি তখনও তারা ব্যর্থ হয় তখন সেটা চলে যাবে 13 অ্যামেন্ডমেন্টে। 13 অ্যামেন্ডমেন্টে যেটা থাকবে সেটা অনুসারে হবে। তবে 13 অ্যামেন্ডমেন্টে যে পোস্টটা আছে প্রেসিডেন্ট, এই পোস্টটা এখানে থাকবে না। প্রেসিডেন্ট যে হতে পারবে সেটা থাকবে না। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আমরা জাস্ট লিখে ফেলি, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আমরা লিখে ফেলি। প্রথমে যেটা করব, 1 নম্বরে যেটা হলো সেটা হলো, 1 নম্বর হলো যে কেয়ারটেকারের যে মেয়াদ সেটা হবে 90 দিন। সাধারণ নির্বাচন 90 দিনের মধ্যে করে তারা যাবে, অর্থাৎ 1 নম্বর লিখি মেয়াদ 90 দিন। 2 নম্বর হলো সংসদের মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে অথবা সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে। সংসদ অবসানের 15 দিন আগে অথবা সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে। সংসদ অবসানের অর্থাৎ গঠনটা কখন হবে? গঠন হবে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন আগে অথবা সংসদ মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে সংসদ, অর্থাৎ গঠন কখন হবে? সংসদ ভেঙে যাওয়ার অবসানের 15 দিন আগে অথবা সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পরে। নাম্বার 3, এটা প্রধান উপদেষ্টার জন্য একটা বাছাই কমিটি হবে। প্রধান উপদেষ্টা নিয়োগের বাছাই কমিটি। 3 নম্বরে হলো বাছাই কমিটি। বাছাই কমিটি গঠন। বাছাই কমিটি গঠন। বাছাই কমিটি গঠন লিখছি। বাছাই কমিটির সদস্য হবে 5 জন। বাছাই কমিটির সদস্য হবেন 5 জন। 1 নম্বরে প্রাইম মিনিস্টার, 2 নম্বরে বিরোধী দলীয় নেতা,
2 নম্বরে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা। 3 নম্বরে স্পিকার, স্পিকার এখানে সভাপতি, স্পিকার সভাপতি। 4 নম্বর ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার তিনি হলেন বিরোধী দল থেকে যিনি হয়েছেন তিনি, বিরোধী দল থেকে যিনি হয়েছেন তিনি ডেপুটি স্পিকার। 3 নম্বর হলো দ্বিতীয় বৃহত্তম দলের নেতা, দ্বিতীয় বৃহত্তম দলের নেতা, দ্বিতীয় বৃহত্তম দলের নেতা। এই 5 জনের সদস্য থাকবে। এদেরকে সাচিবিক যে ব্যবস্থাপনা বা সাচিবিক যে সহযোগিতা করবে সেটা হলো সংসদ সচিবালয়, সংসদ সচিবালয়। এক্ষেত্রে যত স্পিকার কথাটা বলা হবে সকল স্পিকারের ক্ষেত্রে নিম্ন কক্ষের স্পিকার হবে। সংসদ 2 পক্ষ হবে, এটা নিম্ন কক্ষ, দুইটাই নিম্ন কক্ষ, নিম্ন কক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকবেন। তাহলে আমরা 5 জন সদস্য পেলাম। এখন কথা হলো যে এই 5 জন সদস্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দলের নেতা এটা যদি একই আসন পান, 2 পক্ষ 5টা করে আসন পাইছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে সবচেয়ে বেশি ভোট পাইছে ভোটের সংখ্যা কাউন্ট করে তাকে নির্ধারণ করা হবে। বাছাই কমিটি পেলেন। বাছাই কমিটির এখন পরবর্তী কাজ কি? 4 নম্বরে চলে যাই। 4 নম্বর কাজটা হলো যে কমিটি গঠিত হওয়ার 24 ঘন্টার মধ্যে, কমিটি গঠিত হওয়ার 24 ঘন্টার মধ্যে, কমিটি গঠিত হওয়ার 24 ঘন্টার মধ্যে কমিটি গঠিত হওয়ার 24 ঘন্টার মধ্যে নিবন্ধিত প্রত্যেকটি দলের নিকট এবং সংসদে প্রতিনিধিত্ব প্রত্যেকটি দলের নিকট, সংসদে প্রতিনিধিত্ব প্রত্যেকটি দলের নিকট একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে, একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে। একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে 24 ঘন্টার মধ্যে। আপনি 4 নম্বরে পেলেন কি, যে বাছাই কমিটি 24 ঘন্টার মধ্যে একজন করে প্রত্যেকটি দলকে বলবে, নিবন্ধিত দল এবং সংসদে প্রতিনিধিত্ব প্রত্যেকটা দলকেই বলবে একজন করে নাম জমা দেওয়ার জন্য, এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থী একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে, মানে প্রস্তাব করতে বলবে যে তোমরা এই প্রস্তাবটা করো। অর্থাৎ কমিটি গঠিত হবে কখন? কমিটি গঠিত হবে অবশ্যই নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচন না, সরকার এর মেয়াদ শেষ হওয়ার আগে, শেষ হওয়ার 90 দিন আগেই কিন্তু কমিটি গঠন করা হয়ে যাবে। বাছাই কমিটি গঠিত হবে সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে। তাহলে বাছাই কমিটি গঠিত হবে 5 সদস্যের। বাছাই কমিটিকে সাচিবিক দায়িত্ব দিবে সংসদ সচিবালয়। বাছাই কমিটি গঠিত হবে সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে। গেল এটা। এবারে আমরা যে 4 নম্বরে গেছে যে এখন কমিটি কি করবে, কমিটি 24 ঘন্টার মধ্যে গঠিত হয়ে গেছে কমিটি, তার 24 ঘন্টার মধ্যে তারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে, অর্থাৎ নিবন্ধিত এবং সরকারের সংসদে প্রতিনিধিত্ব প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে বলবে আপনারা একজন করে নাম জমা দিন, এবং স্বতন্ত্র প্রার্থীকে বলবে যে আপনারা একজন করে নাম জমা দিন। অর্থাৎ এইটা জমা দেওয়ার কথা, মানে প্রস্তাবটা দিবে হলো বাছাই কমিটি। 5 নম্বরে যে কাজটা হবে, নাম্বার 5 যে কাজটা হবে সেটা হলো, নাম্বার 5 যে কাজটা হবে সেটা হলো যে 24 ঘন্টার মধ্যে কমিটিকে, মানে কমিটির নিকট, বাছাই কমিটির নিকট প্রত্যেকটি দল একজনের নাম জমা দিতে হবে। জমা দিল, অর্থাৎ প্রথম কমিটি গঠন হওয়ার পর 24 ঘন্টার মধ্যে সে নোটিশ দিল যে তোমরা নাম জমা দাও। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সবাই নাম জমা দিবে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটে যাবে। এখন কি করবে, ওই নাম জমা দেয়ার, তাহলে 6 নম্বরে লিখতে পারি ওই নাম জমা দেয়ার, ওই নাম
জমা দেওয়ার ওই নাম জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে ওই নাম জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে এই সমস্ত জিনিস না তো বিরক্তিকর। ক্লাস হবে ক্লাসের মতো, ডাস্টার থাকবে, মার্কার থাকবে। কি জেনারেশন আসছেন আপনারা, ডিজিটাল বোর্ড লাগবে, ফালতু জিনিস। মুখস্থ লেখা যায় কত সুন্দর করে। না, আমি আর এখানে আসবো না, এই এই জিনিস আমার জন্য না। তাহলে আমরা 5 নম্বর যেটা পাইলাম যে 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে কমিটি 72 ঘন্টার মধ্যে 5 না, এটা 6 নম্বর হবে আর কি। 72 ঘন্টার মধ্যে কমিটি একজন চিফ অ্যাডভাইজার নিয়োগ দিবেন। একজনকে চিফ অ্যাডভাইজার মনোনীত করবেন। মনোনীত করার পর রাষ্ট্রপতি নিয়োগ দেবে, মনোনীত করবেন। আচ্ছা, মনোনীত করলো। এখন ধরেন এ পর্যন্ত এসে গিট্টু লেগে গেল। তারা এই যে ধরেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আছে ধরেন 52টা। এখন এই 52টা পলিটিক্যাল পার্টি থেকে 52 জনের নাম প্রস্তাব করলো। স্বতন্ত্র প্রার্থী ধরেন 7 জন হয়েছে, তারা 7 জন প্রস্তাব করলো। কয়জন হলো? 59 জন। এই 59 জন থেকে একজনকে চুজ করবেন, এবং সেই চুজ করবেন কে? ওই যে কমিটির 5 সদস্য। এখন তারা করতে ব্যর্থ হলো। ব্যর্থ হলে তখন কি করবে? যখন ব্যর্থ হবে তখন আমাদের দ্বিতীয় স্টেপে চলে যেতে হবে। দ্বিতীয় স্টেপটা কি? অর্থাৎ যদি ব্যর্থ হয় তখন দ্বিতীয় স্টেপের কথাটা আসবে। তাহলে দ্বিতীয় স্টেপটা হলো এইটা। দ্বিতীয় স্টেপটা হলো যখন ওটা হবে না তখন আল্লাহ কিছুতে গেল। দ্বিতীয় স্টেপটা কি? সেকেন্ড স্টেপ, স্টেপ 2। এটা হলো যে গভর্নমেন্ট 5 জনের নাম প্রস্তাব করবেন। 5 জনের নাম প্রস্তাব করবেন। এরপরে বিরোধী দল, অপোজিশন, এই অপোজিশন তারাও 5 জনের নাম প্রস্তাব করবেন। এরপরে হলো সেকেন্ড অপোজিশন দল, এরা হলো 2 জনের নাম প্রস্তাব করবেন। এখন মোট কত হলো? 12 জন। তাহলে সেকেন্ড স্টেপের প্রথম কাজটা আমরা দেখলাম যে যখন এটা কার্যকর হবে না তখন হলো পরবর্তী 120 ঘন্টার মধ্যে এই কাজটা করবে। পরবর্তী 20 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই গণনা ঘটানোর পরে 120 ঘন্টা, এই 120 ঘন্টা সময় পাবে, অর্থাৎ 5 দিন। এই 5 দিনের মধ্যে তারা এই নামগুলো প্রস্তাব করবে। সেখানে স্পিকার সকল নাম প্রকাশ করে দিবে। স্পিকার জনগণকে জানার জন্য নাম প্রকাশ করবে। গেল পরের স্টেপ। নাম প্রকাশ করার পরে কাজ হবে কি? হলো যে এখান থেকে এই যে 5 জনের নাম প্রস্তাব করছে গভর্নমেন্ট, সরকারি দল, আর এখানে যে 5 জনের নাম প্রস্তাব করেছে আর এখানে 2 জন, সেখান থেকে কি হবে? পরবর্তী স্টেপটা হলো যে প্রথমে নাম প্রকাশ করে দিল, সেখান থেকে 5 জন থেকে একজনকে তারা চিফ জাস্টিস হিসেবে বা চিফ অ্যাডভাইজার হিসেবে তারা একজনকে বলবে। বিরোধী দল তারাও কিন্তু চিফ অ্যাডভাইজার হিসেবে একজনের নাম প্রস্তাব করবে। আর এই যে 2 জন তারাও এখানে কি করবে? এই 2 জনের মধ্য থেকে সরকারি দল একজনকে এবং বিরোধী দল একজনকে চুজ করবে। অর্থাৎ এই চুজ করার পরে এখন দেখেন সরকারি দলে কিন্তু 6 জন হয়ে গেল, বিরোধী দলে কিন্তু 6 জন হয়ে গেল, ভাগ হয়ে গেল, এই 2 জন কিন্তু ভাগ হয়ে গেল। তার মানে যাকে চিফ অ্যাডভাইজার বলা হয়েছে, মানে চিফ অ্যাডভাইজার হিসেবে উনি একজনের নাম প্রস্তাব করছেন, সরকারি দল একজনের নাম প্রস্তাব করছে। আবার সরকারি দল এই 2 জন থেকে একজনের নাম প্রস্তাব করছে, বিরোধী দল একজনের নাম প্রস্তাব করছে। এখন কি হলো? এখানে হলো যে এই একজনের নাম, অর্থাৎ এই অপোজিশনকে যে একজনকে নিয়োগ দিল চিফ অ্যাডভাইজার, এখানে এই সরকারি দল যদি 4টা ভোট দেয়, অথবা উনি যে একজনকে নিয়োগ মনোনীত করলো, সেখানে যদি বিরোধী দল তাকে সরাসরি 4টা ভোট দেয়, তাহলে ওই জনই কি হবেন? চিফ অ্যাডভাইজার হয়ে যাবেন। অর্থাৎ পরস্পরের মধ্য থেকে যদি 4 ভোট কেউ পেয়ে থাকেন, তখন কি হবেন? সরাসরি তিনি কি হবেন? এখানে নিযুক্ত হয়ে যাবেন। এখন কথা হলো
যে এই একজন করে যে ভোট দিছে যদি এখানে সেটাও না হয় তাহলে আসলে কি করতে হবে। একজনের ব্যাপারে যদি বলে তাহলে কিন্তু সরাসরি এখানে কিন্তু তার নিয়োগ এখানে হয়ে যাবে। এখন বলা হচ্ছে যে যে যদি এরপরও কোনো সমস্যা হয়, যে এরপরও এটা মানলো না যে 5 জনের নাম 5 জনের নাম 2 জনের নাম, সেখান থেকে চিফ অ্যাডভাইজার, কিন্তু সম্পূর্ণ সরকার না, চিফ অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে বলছে। এখন কি হবে, এখন হলো যে পরবর্তীতে যেটা হলো যে আমি এখানে কিন্তু এটা পড়তেছি না, কারণ এটা পড়তে গেলে আপনারা আরো কনফিউজ হয়ে যাবেন, আমি সহজ বোঝার জন্য এটা বলছি। এখন হলো যে পরবর্তী স্টেপ, স্টেপ 3, স্টেপ 3তে যেটা হবে, স্টেপ 3 আসলে স্টেপ 3টা হবে না, স্টেপ হবে 4টা। এখানে যদি নিযুক্ত হয়ে যায় তো হয়ে গেল, যদি না হয় তখন কি করতে হবে, তখন হলো যে এখান থেকে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টার মধ্যে, পরবর্তী 24 আওয়ার্সের মধ্যে এখানে যুক্ত হবেন আরো 2 জন বিচারক, 2 জন বিচারক যুক্ত হবেন, 2 জন বিচারক যুক্ত হবেন। এখন 2 জন বিচারক কি করবেন, যুক্ত হয়ে একজন হবেন এপিলেট ডিভিশনের, আর একজন হলেন কি, আর একজন হলেন আপনার, 2 জন হলেন এপিলেট ডিভিশনের মধ্যে, একজন হলো এপিলেট আর একজন হলো হাইকোর্ট বিভাগের, অর্থাৎ একজন এপিলেট ডিভিশন আর একজন হলেন হাইকোর্ট ডিভিশন। গেল এপিলেট এবং হাইকোর্ট হওয়ার পরে এখন দেখেন এই 2 জন বিচারক নিয়োগ দিবেন কি এদের সাথে না, এই 2 জন নিয়োগ দিবেন হলো যে বাছাই কমিটির সাথে, বাছাই কমিটির 5 জন। একটু আগে যে বাছাই কমিটি, এখন কমিটির সদস্য কয়জন হলো, 7 জন। এখন এই 2 জন যে আসবেন তা পাঠাবে কে, এটা পাঠাবে হলো সাবেক অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি আর একজন হলেন কি, একজন হলেন যে অ্যাপিলেট ডিভিশনের একজন জ্যেষ্ঠতম বিচারক। এই 3 জন মিলে এই 2 জনের নাম পাঠাবে, একজন হাইকোর্ট ডিভিশনের বিচারক, একজন এপিলেট ডিভিশনের বিচারক। এখন কথা হলো যখন পাঠাবে তখন এই 7 জন হলো, এই 7 জন বসে কি করবেন, এই 2 জন যোগ হওয়ার পরে এই 7 জন মিলে তারা কি করবেন, তারা হলো ওই যে 52টা পলিটিক্যাল পার্টি, তারা যে 52 জনের নামের প্রস্তাব করছে, যে কটা পলিটিক্যাল পার্টি হোক, ওই যে স্বতন্ত্র প্রার্থী তারা যে কটা প্রস্তাব করছে, ওই 59 জনের নামে তারা একটা কি করবেন, একটা র্যাঙ্ক তৈরি করবেন। এই র্যাঙ্কটা তৈরি করবেন একটা গোপন ব্যালটে, একটা র্যাঙ্ক তৈরি করবেন। এই র্যাঙ্কটা হবে এই রকমের লেখা আছে, একটা র্যাঙ্কের কথা বলা আছে, দেখি গোপন ব্যালটের কথা আছে কিনা একটু শিওর হই। এই যে 5 জন ব্যক্তির নামের তালিকা হতে প্রধান বিরোধী দল বা জোট প্রস্তাবিত 5 জন ব্যক্তির নামের তালিকা হতে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে, দ্বিতীয় বৃহত্তম দল থেকে মোট বিরোধী দলের প্রস্তাবিত 2 জন থেকে একজনকে বেছে নেবে, সেটা দেখলাম। এর পরেরটা আমরা এটা আমাদের হয়ে গেছে, আমরা পরেরটায় যাই। এখানে হলো যে একজন আপিল বিভাগের বিচারক হবেন আর একজন হাইকোর্ট বিভাগের বিচারক হবেন। এরপরে কি আছে সেটা দেখি। এই যে 7 সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটি, এই যে 7 সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উক্ত সংক্ষিপ্ত তালিকা হতে যে কোনো একজনকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন। এখন স্টেপ 3তে কি হলো, স্টেপ 3তে হলো বাছাই কমিটির সদস্য হলো 5 আর 2 7 জন। এই 7 জন কি করবেন, ওই যে নামগুলো দিয়েছেন সেই নামগুলোর ওখানে তালিকার মধ্যে তারা গোপন ব্যালটের মাধ্যমে র্যাঙ্ক করবেন, এবং এই র্যাঙ্ক কিন্তু ওখানে কোনো প্রার্থী নাই, ওখানে কিন্তু তারা মানে দৈবক্রমে ভোট দিবে, যে যাকে পছন্দ করে সেরকমের তারা বলবে যে এখানে এরকমের একটা র্যাঙ্কিং দিবে যে এ 10 পাবে, 8 পাবে, 9 পাবে, এরকমের। এরপরে কি করবে, এখান থেকে একজনকে মনোনীত ব্যক্তিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি পরবর্তী 90 দিনের জন্য প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দান করবেন। তবে শর্ত থাকে যে সংসদ বহাল থাকার অবস্থায় তিনি শপথ গ্রহণ করবেন না, অর্থাৎ শপথ গ্রহণ করবেন তিনি সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে। এখন বলা হলো যে ভাই 3টা স্টেপই কাজে লাগলো না, তখন কি করতে হবে, 3টা স্টেপ 4-এ গিয়ে কি হবে, ওইটাও যদি কাজে না লাগে তাহলে স্টেপ 4-এ কি হবে,
স্টেপ 4 হলো যে উপযুক্ত পদোদ্দেশ্যের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক পদোদ্দেশ্য বেছে নেওয়া সম্ভব না হয় তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করা হবে, তবে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না। তার মানে তত্ত্বাবধায়ক সরকারের এখানে স্টেপ হলো 4টা, আমি ভুল বলছি যে 3টা, 4টা কে কে? প্রথমত যেটা হলো যে একটা বাছাই কমিটি হবে, বাছাই কমিটি যে কাজ করবে, প্রত্যেকটা বাছাই কমিটি কে করবে, সে প্রত্যেকটা দল থেকে নাম নিবে, সেখান থেকে বাছাই কমিটি যদি একজনকে চুজ করতে পারে যে আসলে এ প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য, যদি সে হয়ে যায় তাহলে আর স্টেপ 2তে যাবে না, যদি না হয় তাহলে স্টেপ 2তে যাবে। স্টেপ 2তে কি হবে? স্টেপ 2তে হবে যে স্টেপ 2তে হলো স্টেপ 1 ওইটা যে বাছাই কমিটি নিয়োগ দিবে, যদি না দিতে পারে তখন স্টেপ 2তে কি হবে যে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, আর দ্বিতীয় বৃহত্তম দল 2 জনের নাম প্রস্তাব করবে। ওই 12 জনের মধ্য থেকে একজন করে তারা প্রধান উপদেষ্টার নাম তারা কি করবে, 5 জনের মধ্য থেকে একজনের নাম প্রধান উপদেষ্টা হিসাবে তারা করবেন, মানে নাম প্রস্তাব করবেন, এবং উভয় পক্ষেই একজন করে প্রস্তাব করবেন, এবং ওই দুজন যদি দিয়েছেন সেখান থেকে একজনের নাম প্রস্তাব করবেন 2 দল। যদি সেখান থেকে কি হয়, ওখান থেকে যদি বাছাই কমিটি একজনকে চুজ করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই অন্য দলে 4টা ভোট অন্তত পক্ষে তার পেতে হবে। 5 জনের মধ্যে যদি একজনকে চুজ করে তাহলে বাকি 4 জনের ভোট অবশ্যই তার ওখানে পেতে হবে। নাম্বার স্টেপ যদি এটাও না হয় তাহলে স্টেপ 3তে যাবে। স্টেপ 3তে কি হবে, তাদের সাথে যুক্ত হবে আপিল বিভাগে এবং হাইকোর্ট বিভাগে 2 জন বিচারক। এই 7 জন মিলে তারা গোপন র্যাঙ্ক করবেন, র্যাঙ্কের মাধ্যমে ওই যে পলিটিক্যাল পার্টিগুলোর নাম প্রস্তাব করেছে সেখান থেকে একজনের মানে র্যাঙ্কিং করে তারা একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে গণ্য করবেন। এখন কি করলো যে করার পরে যদি এটাও সমাধান না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুসারে প্রধান উপদেষ্টা নিযুক্ত হবে। এখানে কিন্তু সব উপদেষ্টা নিয়োগের কথা বলে নাই, প্রধান উপদেষ্টা এখন ধরেন একজন হয়ে গেছে, তিনি হওয়ার পরে কি করবেন, তিনি ওখানে ওই যে র্যাঙ্ক করছেন সেখান থেকে অথবা ওই যে পলিটিক্যাল পার্টিগুলো যে নাম দিচ্ছেন ওখান থেকে প্রধান উপদেষ্টা তিনি চয়েস করে অনধিক 15 জনকে নেবেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা অনধিক 15 জনকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কাউন্ট করবেন, মানে গ্রহণ করবেন। গ্রহণ করার পরে মানে উনি কিন্তু 15 জনের বেশি করবেন না, এবং এদের একটা যোগ্যতার কথা বলছে, যোগ্যতা হলো তাদের আইন দ্বারা নির্ধারিত হবে, আর একটা বিষয় হলো তাদের বয়স 75 বছরের বেশি হবে না। আগে যেটা 72 বছর ছিল সেটা এখন 75 বছরের বেশি হবে না। তাদের মেয়াদ হবে 90 বছর, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ হবে 90 বছর। আশা করি আপনি বুঝতে পারছেন, প্রয়োজন আরেকবার শুনবেন তাহলে বুঝতে পারেন। আমরা চলে যাই আর্টিকেল 7-এ, অর্থাৎ আর্টিকেল না, প্রস্তাব 17 প্রস্তাব 17-এ চলে যাই। এখানে অনেক কথা লেখা আছে কিন্তু আমরা 17-এ কি আছে দেখি। 17-এ আইনসভা, গুড। এখন আমরা দেখি প্রস্তাব 17-এ আছে আইনসভা। আইনসভার কথা বলছে কি, আইনসভার কথা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যা নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ সমন্বয়ে গঠিত হবে, অর্থাৎ আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, একটা উচ্চ কক্ষ আর একটা হলো নিম্ন কক্ষ, যেটা আমরা আগেও শুনেছি অনেক আগ থেকে। এরপরে যেটা আছে উচ্চ কক্ষের গঠন, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হবে সেটা নারী আসন নিয়ে কিছু প্রস্তাবনা আছে, সেটা গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হলো যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে উচ্চকক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবে, অর্থাৎ উচ্চকক্ষের আসনে সদস্য থাকবে 100 জন, কিন্তু নিম্নকক্ষে কত বলছে, নিম্নকক্ষে কিন্তু 300 জনই বলছেন, নিম্নকক্ষে 300 জনই বলা হয়েছে, সেখানে কিন্তু 450-এর একটা প্রস্তাব ছিল সেটা কিন্তু বলা হয় নাই, কারণ 450-এর কথা এখানে কিন্তু উল্লেখ নাই। দেখি আমরা উচ্চকক্ষ সম্পর্কে আরেকটা কথা বলছে যে উচ্চকক্ষ সম্পর্কে একটা কথা বলছে যে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ এটা 5 বছর মেয়াদ থাকবে, 5 বছর। এখানে তেমন আর উল্লেখযোগ্য কিছু নাই, 300 থাকবে নিম্নকক্ষে আর উচ্চকক্ষে 100, আর মেয়াদ থাকবে এখানে 5 বছর। এরপরে যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচনের সময়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে উচ্চকক্ষের প্রার্থী তালিকা ওই যে নিম্নকক্ষের যে সাধারণ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হবে, অর্থাৎ যখন এমপি ইলেকশন হবে ওই ইলেকশনের সময় উচ্চকক্ষের যে 100 জন প্রার্থী থাকবেন সেই 100 জন প্রার্থীর নাম তারা আগে থেকে প্রকাশ করবেন, তার মধ্যে অবশ্যই 10% নারী হইতে হবে, অর্থাৎ
কমপক্ষে 10 জন নারী হইতে হবে, 90 জন পুরুষ, কমপক্ষে 10 জন নারী এরা থাকতেই হবে তাদের মনোনয়নের ক্ষেত্রে। প্রত্যেকটা দলই উচ্চকক্ষের জন্য তারা এরকমের 100 আসনে তাদের মানে 100 জনের নাম তারা প্রস্তাব করবেন, এবং সেই 100 জনের মধ্য থেকে 10 জন হইতে হবে কি নারী। এরপর কি উচ্চকক্ষের দায়িত্ব এবং হলো ভূমিকা, এইটা সম্পর্কে বলা আছে 19 নম্বরে। উচ্চকক্ষের দায়িত্ব ভূমিকা সম্পর্কে যে জিনিসটা বলা আছে সেটা হলো এখানে নোট করার মতো বিষয়, সেটা হলো যে উচ্চকক্ষের আইন প্রণয়ন ক্ষমতা থাকবে না। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা উচ্চকক্ষের থাকবে না। উচ্চকক্ষের আইন প্রণয়ন ক্ষমতা থাকবে না, এটা 1 নম্বরে নোট করার বিষয়। আরেকটা বিষয় হলো যে উচ্চকক্ষে সকল প্রস্তাবে যেতে হবে, শুধু 2টা প্রস্তাব যাবে না, একটা হলো অর্থ বিল আর একটা হলো আস্থা ভোট। অর্থাৎ এখানে বলা আছে যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ বরাবর প্রস্তাব করতে পারবে। নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত সকল বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে হবে। অর্থাৎ অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া কোনো বিল নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন একটা বিষয় যে উচ্চকক্ষে বিল সর্বোচ্চ 2 মাস বেশি আটকে রাখতে পারবে না। এখানে উচ্চকক্ষে যদি কোনো প্রস্তাব পাস না হয় তাহলে কিন্তু ওটা আইন হবে না, কিন্তু বলা আছে যে 2 মাসের বেশি আটকে রাখতে পারবে না। আরেকটা কথা বলা আছে, সেটা রাষ্ট্রপতির মতো যেন বলা ছিল যে রাষ্ট্রপতি যদি আপত্তি জানায় তাহলে এটা ব্যাক আসবে পার্লামেন্টে ব্যাক আসার পরে 7 দিন পরে কারেকশন করে রাষ্ট্রপতির কাছে দিবে। রাষ্ট্রপতি যদি এটা অনুমোদন দেয় বা না দেয় বা ইচ্ছা অনিচ্ছা থাকুক, এটা কিন্তু 15 দিন পর কার্যকর হয়ে যাবে। কিন্তু সেই জিনিসটাই এখানে চেঞ্জ করছে যে এটা উচ্চকক্ষ নিয়ে আসছে। অর্থাৎ আমি দেখলাম যে ক্ষমতার ভারসাম্য করতে গিয়ে আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা আরো শেষ করে দিয়েছে। রাষ্ট্রপতি একটা অলংকারিক পোস্ট আগেও ছিল, এখন অলংকারিক পোস্ট। রাষ্ট্রপতি কোনো পোস্টই না। আপনি যদি এখানে প্রস্তাব দেখেন যে রাষ্ট্রপতি বলতে যে কোনো মানুষ আছে, এর কোনো গুরুত্বই নাই। আবার হলো সরকারি দলের এখানে ভূমিকাই নাই। সব জায়গায় দেখা গেছে বিরোধী দলের একটা বড় অংশগ্রহণ এখানে আছে। এটা পজিটিভ, কিন্তু ওখানে কিন্তু আপনার যেটা হয়েছে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতাই দেওয়া হয় নাই। তিনি কেউ নিয়োগ দিতে পারবেন না, শুধুমাত্র 6 জন ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, সংসদের পরামর্শ ছাড়া 6 জন ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন। এছাড়া আর কোনো তার ক্ষমতা নাই। 6 জন ব্যক্তির মধ্যে তার কিন্তু চিফ জাস্টিস আগে ছিল, সে চিফ জাস্টিস কিন্তু এখন আর নাই। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে আপিল বিভাগের যিনি জ্যেষ্ঠতম থাকবেন তিনি চিফ জাস্টিস হবেন। রাষ্ট্রপতি কেউ নিয়োগ দিতে হলে ওই তাকেই দিতে হবে। রাষ্ট্রপতি ইচ্ছা মতো কেউ নিয়োগ দিতে পারবেন না। আগে যেটা হতো যে বিচারক যারা থাকতো আপিল বিভাগের একজনকে প্রধান বিচারপতি করতো। রাষ্ট্রপতি এখন যেটা করবে সেটা হলো যে জ্যেষ্ঠতম যে সেই হবেন। তাহলে বিচারক নিয়োগের ক্ষেত্রে কি হবে? বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, যেটা আমি 46তম রিটেন আপনাদেরকে পড়াইছিলাম, যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল আছে, ওই কাউন্সিলটা গঠন করছে। সেই কাউন্সিলে যাদেরকে বিচারক বানাবে সেখান থেকে জ্যেষ্ঠতমকে সে নিয়োগ দিবে। যাক, আমরা ওখানে আসি যে রাষ্ট্রপতির ভূমিকা পরে যাচ্ছি। এখানটা বিষয় হলো যে 2 মাসের বেশি আটকে রাখতে পারবে না। তবে একটা কথা বলা হয়েছে এখানে যে নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনীগুলো সম্পূর্ণ বা আংশিক গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। অর্থাৎ এই কথা যে উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে সেক্ষেত্রে উভয় কক্ষ কর্তৃক পাশকৃত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে, সেটা ঠিক আছে। এই কথাটা যে পরবর্তীতে যে কথাটা আছে 19 নম্বরের মধ্যে লেখা আছে যে নিম্নকক্ষে তারা ফেরত পাঠাবে, বলছে যে ফেরত পাঠাবে উচ্চকক্ষ থেকে। উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনীগুলো সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। তার মানে সার্বভৌম ক্ষমতা কিন্তু নিম্নকক্ষের, উচ্চকক্ষের কিন্তু ক্ষমতা নেই, কারণ নিম্নকক্ষ তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আর একটা দল যদি নিম্নকক্ষে 300-র মধ্যে যদি 100 আসন পায়, সে কিন্তু ওখানে উচ্চকক্ষের 100 আসনের মধ্যে সে কিন্তু 33 আসন পাবে। অর্থাৎ এখানে পিআর সিস্টেমটা হলো উচ্চকক্ষে। নিম্নকক্ষে যেই পরিমাণ আসন পাবে আসনের প্রেক্ষিতে সে আসন পাবে, ওটা ভোটের প্রেক্ষিতে না, আসনের প্রেক্ষিতে। এখানে একটা কথা বলা আছে যে প্রাপ্ত ভোটের সংখ্যা, মানে সে যদি নিম্নকক্ষে যে পরিমাণ ভোট পাবে, যদি সে 40% ভোট পায় নিম্নকক্ষে, তাহলে ওখানে উচ্চকক্ষের আসনে সে 40% আসন পাবে। অর্থাৎ পিআর সিস্টেম উচ্চকক্ষ নিয়োগ হবে। এখন বলা হয়েছে যে এখানে যে
সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। এই কথাটা কিন্তু আছে যে সংবিধান সংশোধন যদি প্রশ্ন করা হয়, সংবিধান সংশোধনী কিন্তু আমাদের এখন গণভোট শব্দটা যুক্ত হবে নাম্বার ওয়ান এটা। আর 142 অনুসারে যেটা হবে যে নিম্নকক্ষে 2/3 মেজরিটি থাকতে হবে, নিম্নকক্ষে 2/3 ভোট থাকতে হবে সংবিধান পাশের ক্ষেত্রে। দ্বিতীয় যে কন্ডিশনটা ছিল উচ্চকক্ষে, এখানে সংখ্যাগরিষ্ঠতা হলেই হবে, উচ্চকক্ষে 2/3 লাগবে না, উচ্চকক্ষে জাস্ট হলো সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ যেটা ভোট বেশি পড়বে। সংখ্যাগরিষ্ঠতা মানে এখানে বুঝতেই পারতেছেন যে 51% ভোট হলে হবে, 51টি ভোট হলে এখানে পাশ হবে, সংখ্যাগরিষ্ঠতা এখানে 51। এরপরে আসেন উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, এটা মানে নিম্নকক্ষে যে রকমের যোগ্য অযোগ্য, উচ্চকক্ষ সেম যোগ্যতা অযোগ্যতা থাকবে, এটার কোনো আলাদা কোনো যোগ্যতা নাই। অর্থাৎ এখানে বসে কি নিম্নকক্ষের সদস্যগণের যোগ্যতার অনুরূপ হবে, অর্থাৎ উচ্চকক্ষের যারা সদস্য হবে, নিম্নকক্ষে এমপি যারা হবেন, এমপিরা হবে নিম্নকক্ষে, সেই অনুসারে এখানে হবে। ওকে, নেক্সটে আসে ভাইবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে 45 এখনো যারা রেস্ট অফ দ্য ভাইবা যাদের আছেন, 46তম ভাইবা 49তম ভাইবা জুলাই সনদ থেকে প্রচুর কোশ্চেন করবে, প্রচুর কোশ্চেন করবে। আর যদি এনসিপি আপনাদের পরীক্ষার আগে স্বাক্ষর করে ফেলে, অর্থাৎ রিটেন পরীক্ষা, রিটেনে এখান থেকে প্রশ্ন আসবে, অনেক অনেক প্রশ্ন আসবে এই জুলাই সনদ থেকে। জুলাই সনদ থেকে আসতে বাধ্য, কারণ এখানে কিছু কিছু প্রস্তাব খুব চেঞ্জ হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত করা হয়েছে, এটা অন্তর্ভুক্ত করছে যে দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা আমি অনেকবার বলতাম, ক্লাসেও বলতাম, যখন অ্যাডমিশন পড়াতাম যারা আমার ক্লাস করতেন, আমি বলতাম ন্যায়পাল কিন্তু কোনো পদ না, এটা একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি কোনো পদ না, এটা একটা প্রতিষ্ঠান। কিন্তু ব্যাপারটা হলো যে এই জুলাই সনদে কিন্তু ন্যায়পালকে একটা প্রতিষ্ঠান বলছে, যে ন্যায়পাল একটি প্রতিষ্ঠান। আচ্ছা আসি তারপরে যেটা আছে যে জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব, এই ফ্যাক্টটা হলো যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করা হবে, 100 আসন করতে হবে ক্রমশ, অর্থাৎ এই 100 আসন মানে কিন্তু 33%। এখন এই 33% কেমনে হবে? 33% প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে যেটা হলো যে বিদ্যমান সংগঠিত 50টি আসন বহাল রেখে সংবিধান অনুচ্ছেদ 65(3) প্রয়োজনীয় সংশোধনী আনা হবে, এবং এই 50টি আসন রেখে বহাল রেখে সংশোধনী আনতে হবে। সংশোধনীটা কিরকম হবে তারও একটা রূপরেখা এখানে দেয়া আছে, সেই রূপরেখাটা হলো এই রকমের। এখানে বলা হয়েছে এইটা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে, অর্থাৎ এই সাধারণ নির্বাচনে 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। অর্থাৎ সরাসরি যে ভোট হবে, সেই সরাসরি ভোটের ক্ষেত্রে 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না, সংবিধানে উল্লেখ করার দরকার নাই, কারণ সংবিধান যখন এটা হয়ে যাবে তখন 33% কথা ক্রমশ বলা হয়েছে এবং ক্রমশ এখানে আছে। তার মানে এবছর প্রত্যেকটি কমপক্ষে 15টি আসনে নারী মনোনয়ন দিতেই হবে, 15টি আসনে নারী মনোনয়ন দিতেই হবে পলিটিক্যাল পার্টিগুলোকে। পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% নারী প্রার্থী মনোনয়ন দেবে, অর্থাৎ পরের বছর এখানে 30টি করে আসন তারা নারীদের জন্য ছেড়ে দিবে। তারপরে আবার ক্রমশ যে প্রত্যেক নির্বাচনে 5% করে বাড়বে। এখানে এই কথাটা বলা হয়েছে যে ন্যূনতম 33% প্রার্থী মনোনয়নের লক্ষ্য অর্জিত হওয়া না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম 5% বর্ধিত হলে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে। দ্যাট মিনস 300 আসনের মধ্যে 100টি নারী আসন হইতে হবে। এই 100টি মানে কিন্তু 33%। 33% পৌঁছতে হলে 25-এর যেই জুলাই সনদ ঘোষণা করছে তার পরবর্তী নির্বাচনটা অবশ্যই 5% নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। পরবর্তীতে যেটা হবে সেটা হলো যে 10% পরবর্তী নির্বাচনে, তারপরে নির্বাচনে 15%, তারপরে নির্বাচনে 20%, তারপরে নির্বাচনে 25%, তারপরে হলো 30%, তারপরে 33%। মানে এরকম করে কমপক্ষে আপনার মিনিমাম 7টা সাধারণ নির্বাচন গিয়ে এটা কি হয়ে যাবে, 33% নারীর প্রতিনিধিত্ব এখানে অবশ্যই থাকতে হবে। কিন্তু 15 জনকে দিতেই হবে, যদি কেউ 30 জনকে দেয় তাহলে সমস্যা নাই, মনোনয়ন বেশি দিলে সমস্যা নাই। এরপরে যেটা হলো নারী আসন সংক্রান্ত আমরা মেসেজ পেলাম কয়টা?
মেসেজ পেলাম যে নারী আসন হইতে হবে 100টা, 65(3) সংশোধনী অনুচ্ছেদ এটাকে সংবিধান সংশোধন করবে এবং প্রথম নির্বাচনে 5, তারপরে 10, তারপরে এরকম 15-20 করে 33 পর্যন্ত গিয়ে হবে। এবং এখানে একটা কথা বলা আছে যে 17তম সপ্তদশ সংশোধনীতে আছে যে 2044 সাল পর্যন্ত কি করতে হবে, যে 44 সাল পর্যন্ত যেই 50টি আসন সংরক্ষিত থাকবে সেই কথাটা এরপর করার কোনো দরকার নেই, কারণ এর আগে কি হয়ে যাবে, এটা আগে হোক পরে হোক যখনই কি হবে আপনার 33% হয়ে যাবে, তখন এটার কোনো আর টাচ করতে হবে না। এরপরে যেটা আছে যে এইবার একটা বড় পরিবর্তনের প্রস্তাবের একটা বড় পরিবর্তন হলো যে ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে। আপনাদের যদি ভাই ভাই জিজ্ঞেস করে যে আপনি জুলাই সনদের পক্ষে নাকি বিপক্ষে, আপনি বলবেন যে অনেক অ্যামেজিং প্রস্তাব হয়েছে, যেটা আসলে গণতন্ত্রকে, সুশাসনকে এবং হলো এটাকে পক্ষে বলতে হবে, কারণ এটা কিন্তু সরকার দিছে। এই আপনি কখনোই একজন কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারী, সে কখনো বিপ্লবী হবে না। বিপ্লবী মানে সে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটা শুধু এখানে না, সিভিল সার্ভিসের সকল সিভিল সার্ভেন্টের তা যে তারা কি করতে পারে, সরকারের তারা মানে বাস্তবায়ন করবে। আপনি নির্বাহী বিভাগের সদস্য, আপনি সরকারের যে কোনো সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করবেন, সেক্ষেত্রে আপনি বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা করার কোনো গ্রাউন্ডও আপনার নাই, কোনো ফলন নাই। আপনি কখনোই বিপ্লবী হবেন না, আপনি জাস্ট পান চিবুতে চিবুতে সরকার যা বলবে তার পক্ষে কাজ করবেন, এর বাইরে আপনার কাজ করার সুযোগ নাই। এরপর হলো ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন। এই ডেপুটি স্পিকার থেকে সংবিধানে এরূপ যুক্ত করা যে আইনসভার উভয় পক্ষে একজন করে ডেপুটি স্পিকার সরকার দলীয় সদস্য ব্যতীত অপর সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে। অর্থাৎ ডেপুটি স্পিকার থাকবে 2 জন, একজন সরকারি আর একজন হলেন অন্যজন, মানে অন্য দলের। এরপরে আরেকটা বিষয় বলছে যে সংসদের স্থায়ী কমিটির সভাপতি, মনে রাখবেন প্রত্যেকটি কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকে, অর্থাৎ প্রতিষ্ঠা কমিটির সভাপতি পদ বিরোধী দলের সদস্যগণ দায়িত্ব পালন করবেন। আর জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্বন্ধে স্থায়ী কমিটির সভাপতি পদে সংসদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে নির্বাচন করা হবে। অর্থাৎ সংসদের স্থায়ী কমিটির সভাপতি এটা হবেন কে, বিরোধী দল থেকে সভাপতি হবেন। এবং এরকমের 50টি কমিটি আছে, সংবিধানে কমিটি আছে 50টা। 39টা হলো মন্ত্রণালয় সম্পর্কিত, আর 11টা হলো সংসদ সম্পর্কিত কমিটি 11, আর মন্ত্রণালয় সম্পর্কিত হলো 39টা। কারণ মন্ত্রণালয় এখন বাড়বে, কারণ মন্ত্রণালয় এখন 42টা হয়ে গেছে, অথবা এখন বাড়তে পারে। প্রচলিত আছে 39 আর 11, 50টি কমিটি, আর এই 50টি কমিটি সভাপতি হবেন বিরোধী দল থেকে। এরপরে আসেন, এইটা একটা পজিটিভ বিষয়, দুইটাই পজিটিভ বিষয়, একটা ডেপুটি স্পিকার নিয়োগ আর একটা হলো যে সংসদীয় কমিটির প্রধান থাকবেন, সভাপতি থাকবেন সরকারি বিরোধী দল থেকে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা হলো, মানে পরের ইস্যুটা হলো জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদান। হ্যাঁ, জাতীয় 70 অনুচ্ছেদে যেটা ছিল যে সরকারের পক্ষে ভোট অথবা সরকারের মানে নিজ দলের পক্ষে ভোট অথবা নিজ দলের বিপক্ষে ভোট অথবা বিরোধী দলের পক্ষে ভোট, এইরকম অথবা ভোটদানে নিজ দলের পক্ষে ভোটদানে বিরত থাকা, এগুলোই ছিল ফ্লোর ক্রসিং, এবং এটা করলে আসন শূন্য হয়ে যেত। এখন কি করতে হবে, মাত্র 2টা জায়গায় সে সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, আর বাকি সব ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সেটা কি, একটা হলো আস্থা ভোট আর একটা হলো অর্থ বিল। সেক্ষেত্রে সংবিধান সংশোধন, এই সংশোধন কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে। সংবিধান সংশোধন করতে হলে কিন্তু বিরোধী দলের ভোট লাগবে, কারণ 2/3 মেজরিটি লাগবে। আবার বিষয় হলো যে সরকারি দলের কেউ কোনো প্রস্তাবে না থাকলে সে কিন্তু ভোট নাও দিতে পারে। সংশোধনী বিল এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি বিরুদ্ধে ভোট দিতে পারবেন, কিন্তু আস্থা ভোট এবং হলো কি অর্থ বিল, এই দুইটা, যেমন বাজেট বা অর্থ সংক্রান্ত যে কোনো বিল, বাজেট কিন্তু ওয়ান কাইন্ড অফ অর্থ বিল। আর আস্থা ভোট হলো কি, যেটা হলো যে সরকারের প্রতি আস্থা, যে এই সরকারের অর্থাৎ এই সরকার প্রধান ড্যাশ ড্যাশ সামথিং শফিক রহমান বা সামথিং রহমান, যে এই রহমান বা এস রহমান বা টি রহমান, এরা আসলে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রধান হিসেবে থাকতে পারবে না। এটা নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না। নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সে তাকে শূন্য করতে গিয়ে নিজেই শূন্য হয়ে যাবে। নাহলে এইটা যদি না রাখা হয়, তাহলে যে সমস্যাটা হবে যে ওই এমপিদেরকে কিনে ফেলবে, নিজ দলের এমপিকে কিনে তারপর দেখবে যে তাকে বলবে তুমি সরকারের বিপক্ষে ভোট দাও, সরকার পতন করে দিবে।
এবং সে ঘুষ টুস খায়া সে মরিশাস দ্বীপে চলে যাবে এবং সে এখানে সরকার পতন করে দিবে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। এই জন্যই এই দুইটা ছাড়া অন্য জায়গায় সে নিজ দলের প্রতি অনুগত থাকবেন, অর্থাৎ অর্থ বিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন, অন্য কোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। আগে এটা ছিল না, অর্থাৎ বিপক্ষে ভোট দেয়াই যেত না। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে, যেটা রাখার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। যারা রিটেন পরীক্ষা দিবেন বেসিক ভিউতে আপনারা পাবেন। বেসিক ভিউ কালকে প্রেসে যাচ্ছে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি বৃহস্পতিবার মার্কেটে নিয়ে আসার জন্য, কালকে প্রেসে চলে যাবে ইনশাল্লাহ, কালকে প্রেসে যাবে, ম্যাক্সিমাম চলে যাবে কালকে, আর বাকি অংশ হয়তো বুধবার মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবার আমরা বই পেতেও পারি ইনশাল্লাহ। খুব ভালো হয়েছে। এবং আজকের পত্রিকার তথ্য কালকের পত্রিকার তথ্য থাকবে, দেখবেন আমরা খুব চেষ্টা করছি লেটেস্ট ইনফরমেশন দিয়ে সাজানোর জন্য, আপনাদের ভালো লাগবে। এরপর দেখি 26 আন্তর্জাতিক চুক্তি আইনসভা অনুমোদন, এই একটা বিষয়, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ক্রাইসিস তৈরি করতে পারে, যে রাষ্ট্রের সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এরূপ আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পর আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন বা রেটিফাই করা হবে। রেটিফাই করা হবে, এখানে বলা হয়েছে যে আইনসভায় উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন। যখন সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করতে হবে তখন কিন্তু এটা ওপেন করতে হবে, এবং ওপেন করলে এটা সমস্যা। এবং এটা আমার কাছে মনে হয় এটা দেখবেন এটা কুলাবে না, এটা কুলাবে না। সংসদের যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা এটা, তাদের কাছে এটা কুলাবে না। এটা তো আবেগী সিদ্ধান্ত হয়ে গেছে যে কোনো আন্তর্জাতিক চুক্তি পার্লামেন্টে অবগত করতে হবে। হ্যাঁ, পার্লামেন্টে অবগত মানে স্পিকার জানবেন, ডেপুটি স্পিকার জানবেন, সংসদীয় কমিটি জানবেন, সংশ্লিষ্ট বিষয়। এটা ওপেন কোশ্চেন করে দিলে এটা আসলে মানে প্রাইভেসি নষ্ট হয়। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এটা নাই। এটা প্রাইভেসি নষ্ট হতে পারে একটা রাষ্ট্রের, কারণ এটা অনেক গোপনীয় বিষয় থাকে, যেটাকে আপনাকে বলে একটা বিষয় থাকে না, যে আপনারা তো নাম শুনছেন যে ব্যাকডোর ডিপ্লোমেসি। ব্যাকডোর ডিপ্লোমেসি বলতে একটা ডিপ্লোমেসি থাকে, যে বাস্তবতা কি এটা আসলে বলা যায় না, এটা প্রকাশ করা যায় না। এই ব্যাকডোর ডিপ্লোমেসিটা ওইটা যে আসলে ইন্ডিয়াতে আমি ইলিশ মাছ পাঠাবো, এটা আসলে ঘটা করে বলার কিছু নাই। এটা ঘটা করে বললে কি হয়, অথবা আমি ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করছি যে আমি তাকে বললাম যে তুমি আমাদের বঙ্গোপসাগরে 6 মাস তুমি মাছ ধরবা, 6 মাস আমি মাছ ধরবো, এর বিনিময়ে তুমি কি করবা, তুমি হলো যে সুন্দরবনের 6 মাস তুমি মধু সংগ্রহ করতে দিবা, আমার এখানে এটা হলো দুজনের মধ্যে নেগোসিয়েশন হয়েছে। এইটা পাবলিকলি বলা যাবে না। এটা পাবলিকলি বললে কি হবে, এটা নিয়ে একটা ইমোশন ক্রিয়েট হবে, কারণ জেলে সম্প্রদায়ের সাথে জড়িত, মধু যে মাওয়ালি তারা এর সাথে জড়িত, তখন কি হবে, মাওয়ালি, এবং তখন কি হবে, তাদের মধ্যে একটা কি হবে, গ্রুপিং তৈরি হবে, এবং যেটাকে বলে মোবিলাইজ হবে। হ্যাঁ, মন্ত্রিসভা সরকারি দলের ঠিক আছে, কিন্তু সংসদীয় কমিটির সভাপতি কখনই বিরোধী দল থেকে আগে হয় নাই। একজন প্রস্তাব করছেন, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কখনোই হইতে পারে আর কি, উভয় কক্ষেই বসে অনুমোদন করতে হবে, তখন এটা কিন্তু আলোচনার বিষয়। আমরা খুব মজার জিনিস আসছি, নির্বাচন ব্যবস্থায় আসছি, যেটা হলো নির্বাচন ব্যবস্থার প্রথম হলো যে সীমানা পুনর্নির্ধারণ। সীমানা পুনরুদ্ধার হলো 10 বছর পরে একটা জনশুমারি হয়। এখানে একটা বিষয় আছে যে আইনের দ্বারা নির্ধারিত একটি অস্থায়ী বিষয়িত কমিটি গঠন করা হবে। আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান করতে হবে, অর্থাৎ সংসদীয় যে সীমানা নির্ধারণ করা হবে এটা একটা কমিটি দ্বারা হবে, এবং এই কমিটিটার কর্তৃত্ব থাকবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন তারা এখানে কর্তৃত্ব তৈরি করবে। এবছর করছে নির্বাচন কমিশন, এই যে 2025 সালে করছে নির্বাচন কমিশন কমিটি, এবং এটা 10 বছর পর পর জনশুমারির পর এটা কি হবে ঠিক করা হবে। সীমা নির্ধারণ আইন যে সংশোধন, এটা অতিরিক্ত কথা বলছে আর কি, এইটা বলবেন যে নির্বাচন কমিশন এখানে কর্তৃত্ব থাকবে, আইনের দ্বারা নির্ধারিত একটি অস্থায়ী বিশ্বায়িত কমিটি থাকবে। অস্থায়ী, এটা স্থায়ী না, তারা সীমা নির্ধারণ করবে। আরেকটা বিষয় এখানে বলছে যে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ আপিল বিভাগ থেকে। এখন আপিল বিভাগে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন।
রাষ্ট্রপতি আগে দেখছি আমরা ক্ষমাও প্রদর্শন করার ক্ষেত্রে সে বাদীর সম্মতি নিবে, বাদীর পরিবারের সম্মতি নিবে। এখন দেখলাম সে রাষ্ট্রপতি আগে যেটা ছিল যে দুইজনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ নিবে না, একজন চিফ জাস্টিস, একজন চিফ প্রাইম মিনিস্টার। কিন্তু এখানে কি কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে মানে বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন, সেই কথাটা বলা হয়েছে যে আপিল বিভাগের বিচারপতির মধ্য থেকে। কিন্তু কাকে করবেন সেটা কিন্তু পরে বলা আছে। দেখেন পরেরটার মধ্যেই বলা আছে 29 নম্বরে এই কথাটা বলা আছে যে 29 নম্বরে বলা আছে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করবেন। তবে শর্ত থাকে যে অসদাচরণ তো শর্তের বিষয়। যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার নামে কোনো কমপ্লেইন থাকে তাহলে সে পারবেন না, তাহলে পরবর্তী জন অর্থাৎ জ্যেষ্ঠতম বিচারপতিকে তিনি নিয়োগ দিবেন। তাহলে বিচারক নিয়োগটা স্বচ্ছ হয়েছে কিনা সেটা দেখতে হবে না, আসলে সেটা স্বচ্ছ হওয়ার প্রস্তাব আছে। এখানে বলা আছে যে আরেকটা বিষয় যে আপিল বিভাগের বিচারক সংখ্যা, আপিল বিভাগের বিচারক সংখ্যা বৃদ্ধি এবং প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক সময় সময় আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা যাবে। আগে যে বিষয়টা ছিল যে রাষ্ট্রপতি যতজন চাইবেন ততজন, আগে ছিল কি রাষ্ট্রপতি যতজনকে মনে করবেন যে বিচারক হওয়ার যোগ্য বা বিচারক হতে পারেন ততজনকে তিনি বিচারক হিসেবে নিয়োগ দেবেন। এবং তখন তিনি নিয়োগের ক্ষেত্রে কি করবেন, নিয়োগের ক্ষেত্রে তিনি কি করতেন যে প্রধান বিচারপতির পরামর্শ নিতেন। আর এখানে বাক্যটা দেখেন, আপিল বিভাগের বিচারক সংখ্যা বৃদ্ধি প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক সময় সময় আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা যাবে। অর্থাৎ এখানে পুরোটা নির্ভর করবেন প্রধান বিচারপতির উপরে, যে প্রধান বিচারপতি যতজন চাইবেন ততজন বিচারক হবেন। আগে যেটা ছিল রাষ্ট্রপতি যতজন চাইবেন ততজনই কি হবেন, বিচারক নিয়োগ হবেন। এখানে কিন্তু এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন যাদের কাছে বেসিক বই রিটার্ন বাংলাদেশ আছে এবং নতুন যেটা আসবে সেটা থাকবে, সেখানে কিন্তু এই কমিশন সম্পর্কে বলা আছে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনটা কিন্তু এই বছরই হয়েছে। এটা কিন্তু একটা কারেকশন থাকতে পারে, এটা কিন্তু কমিশন হওয়ার চান্স কম, এটা কাউন্সিল হওয়ার কথা। আমার কাছে মনে হয় তারা মনে হয় একটু কারেকশন দিতে পারে। কিছু কারেকশন আমার কাছে চোখে পড়ছে, এটা কমিশন হওয়ার কথা না, এটা কাউন্সিল হওয়ার কথা, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এবং ওরা কি করবে, ওরা এটা কিন্তু স্থায়ী থাকবে। এখানে 7 সদস্য থাকবে, 7 সদস্য, যার সভাপতি থাকবেন কিন্তু চিফ জাস্টিস। এর সভাপতি হলেন চিফ জাস্টিস এখানে সভাপতি থাকবেন। এখন এটা আমরা হাত দিচ্ছি না, কাউন্সিল হওয়ার কথা, কমিশন হওয়ার কথা না, কিন্তু হাত দেওয়ার দরকার নাই। জ্যাক নামেই থাকুক জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। 7 সদস্য থাকবে, সভাপতি থাকবেন কে, সভাপতি থাকবেন হলো চিফ জাস্টিস। তাহলে বাকি 6 জন কে থাকবেন, অ্যাটর্নি জেনারেল থাকবেন। এইটাই বলছে যে এটা থাকতে পারবে না, যে অ্যাটর্নি জেনারেলের নামটা এখান থেকে ওমিট করতে হবে, এটাই আন্দোলন করতেছে। এবং শেষ মুহূর্তে মনে হয় এটা পুরোপুরি লেখা হয় না, আমি অ্যাটর্নি জেনারেল নাম পাই নাই। বার কাউন্সিলের যে প্রতিনিধি সেও থাকবেন, 2 জন বিশেষজ্ঞ থাকবেন যারা হলেন আইন বিষয়ে পড়াশোনা করছেন তারা, আর হাইকোর্ট বিভাগ এবং এপিলেট বিভাগে 2 জন জাস্টিস থাকবেন। এরকমের 7 জন বিচারক, 7 জনের নিয়ে একটা কমিশন হবে, তারাই বিচারকদের নিয়োগের ব্যাপারে কথা বলবেন, তারাই নিয়োগের সুপারিশ করবেন, রাষ্ট্রপতি তারপর নিয়োগ দিবেন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধান, আপিল হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। ওই অ্যাপয়েন্টমেন্ট কমিশন এটা সংবিধানে যুক্ত হবে, সেটাই বলছে। একটা জিনিস বলছে যে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে। সংবিধানে যেটা আছে, যে সংবিধানে ওই কথাটা লেখা নাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার ব্যাপারে। পূর্ণ স্বাধীনতার জন্য সবচেয়ে যেটা দরকার সেটা কি হবে, পূর্ণ স্বাধীনতার জন্য যেটা দরকার সেটা এখানে দরকার, সেটা হলো কি, সেটা হলো যে স্বাধীনতার জন্য যেটা একটা যেটা সবচেয়ে দরকার সেটা হলো 116 অনুচ্ছেদ। 116 অনুচ্ছেদে যে বিষয়টা আছে যে বিচারকদের ব্যাপারে নিয়ন্ত্রণ ক্ষমতা রাষ্ট্রপতির নিকট থাকবে,
এইটা আসলে বিচার বিভাগীয় একটা সচিবালয়ের মধ্যে থাকতে হবে। 116 আর্টিকেল নিয়ে এটার মুভমেন্ট চলতেছে অলরেডি, মানে হাইকোর্টে এটা নিয়ে চলতেছে 116 অনুচ্ছেদ নিয়ে। আচ্ছা দেখি আমরা এখানে বলা আছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ। সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ মানে কি, অর্থাৎ বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হবে। এই যে কথাটা বলা আছে যে প্রধান বিচারপতি কর্তৃক প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে, এর অর্থাৎ জুডিশিয়াল ডিসেন্ট্রালাইজেশন। জুডিশিয়াল যদি প্রশ্ন করে আপনাকে যে হোয়াট ইজ জুডিশিয়াল ডিসেন্ট্রালাইজেশন, জুডিশিয়াল ডিসেন্ট্রালাইজেশন মানে হলো যে বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে। এরপর হলো বিচারকদের পদের মেয়াদ, বিচারকদের পদের মেয়াদ ও তাদের অপসারণ। বিচারকদের পদের মেয়াদ এবং অপসারণের বিষয়ে বলা আছে 35 নম্বর প্রস্তাবে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা ও এর এখতিয়ার বৃদ্ধি করা, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা আছে। এটা পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার কারণে 17 ডিসেম্বর 2024-এ পঞ্চদশ সংশোধনী হাইকোর্ট থেকে বাতিল হয়। দ্যাট মিনস এটা অমিট হয়ে যাবে, অর্থাৎ এখানে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার চলে আসবে। আগে যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না, এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার তৈরি হবে। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মনে রাখবেন এই কাউন্সিল শুরু হয়েছে 1977-এ বাংলাদেশে। এটা কানাডার আদালতকে ফলো করে, কানাডাকে ফলো করে, এবং এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। আর এর সদস্য যে তিনজন, সে তিনজন হলেন, একজন হলেন চিফ জাস্টিস, তিনি প্রধান থাকবেন চিফ জাস্টিস, আর এপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম বিচারক থাকবেন, আর একজন পরবর্তী বিচারক থাকবেন জ্যেষ্ঠতম। অর্থাৎ বিচারকরাই বিচারকদের অপসারণের বিষয়ে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ, এটা 116 অনুচ্ছেদ, এটাকে সংশোধন করতে হবে। এখানে বলছে যে 116 অনুচ্ছেদে বলছে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হবে। এই যে সম্পূর্ণভাবে আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হবে। এখানে যেটা আগে ছিল যে সুপ্রিম কোর্টের জায়গায় প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্ট শব্দটা এখন অমিট হয়ে এখানে এখন থাকবে সুপ্রিম কোর্টের অধীনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার জন্য সংবিধানের অনুচ্ছেদ 116 সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করা হবে। আর 116 অনুচ্ছেদ কিন্তু আপনাদের প্রিলি বলেন রিটেন বলেন খুবই গুরুত্বপূর্ণ। 116 অনুচ্ছেদ মুখস্থ রাখবেন, এটা আপনাদের প্রিলি রিটেনের পরীক্ষা আসতে পারে। যেহেতু এটা হাইকোর্টে চলতেছে, শুধু জুলাই সনদ না, সেক্ষেত্রে 116 অনুচ্ছেদ আপনাদের পড়া খুব জরুরি। এখানে বলা হয়েছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন, অর্থাৎ সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট ও জেলা ইউনিটের সমন্বয়ে একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস গঠন করা। এটা আমাদের কখনোই ছিল না। এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, তারা এই বিভিন্ন ধরনের মানে নিয়োগ দিত, পলিটিক্যাল যদি নিয়োগ দিত, সেটা এখন হবে না। এখন হলো সরকারি অ্যাটর্নি সার্ভিস থাকবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন কমিশন গঠন। নির্বাচন কমিশন গঠন, যেটা ওদের প্রস্তাবনার 38 নম্বরে আছে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে একটা বড় কারেকশন তারা দিয়েছে, সেটা হলো নির্বাচন কমিশন গঠনের জন্য একটা তারা কমিটি, অর্থাৎ বাছাই কমিটি গঠন করবে, এবং নির্বাচন কমিশন হবে যখন কমিশনের মেয়াদ শেষ হবে তার 90 দিন আগে এই একটা বাছাই কমিটি তৈরি হবে। সেই বাছাই কমিটিতে কে থাকবেন সেটা হলো বিষয়। অর্থাৎ এখানে বলছে যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য আমরা জানি যে এখন একটা সার্চ কমিটি হয়, যে সার্চ কমিটিতে 6 জন সদস্য থাকে, যেখানে ছিল যে চিফ মানে প্রধান জ্যেষ্ঠতম আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক, তিনি হলেন প্রধান থাকেন। এরপরে থাকেন এখানে সরকারি কর্ম কমিশনের প্রধান থাকেন, আর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, আর থাকেন হলো মহাসেব নিরীক্ষক, আর রাষ্ট্রপতি মনোনীত 2 জন ব্যক্তি, হাইকোর্ট বিভাগের একজন জাস্টিস। এই মোট 6 জন সার্চ কমিটিতে থাকতো। এখন আর সার্চ কমিটি নাই, এখানে বলা হয়েছে যে একটা বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটির সদস্য হবেন 5 জন। অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগের বাছাই কমিটি, সে বাছাই কমিটিতে কে কে থাকবেন? বাছাই কমিটি থাকবে 5 জনের। সে 5 জন কে কে? নাম্বার 1 হলো স্পিকার থাকবেন, এবং স্পিকার এখানে থাকবেন সভাপতি, তিনি এখানে বস থাকবেন বা প্রধান থাকবেন।
নাম্বার 2 ডেপুটি স্পিকার থাকবেন। ডেপুটি স্পিকার ওই যে বিরোধী দল থেকে যে হয়, যিনি বিরোধী দল থেকে হয়েছেন তিনি থাকবেন ডেপুটি স্পিকার। তারপরে হলো 3 নম্বরে হলো এখানে প্রাইম মিনিস্টার থাকবেন। 4 নম্বর হলো বিরোধী দলের নেতা থাকবেন। ওই যে চিফ অ্যাডভাইজার যারা কমিটি ছিল, সেই চিফ অ্যাডভাইজারের কমিটি সেম বিরোধী দলের নেতা থাকবেন। আর 5 নম্বরে থাকবেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের নেতা। তাহলে আমরা কি দেখতে পেলাম? বাছাই কমিটি আগের মতো তারাই থাকবেন, এবং এখানে বিষয় হলো যে এই কমিটিকে সাচিবিক সহায়তা কে দিবে? তিনি কি নির্বাচন কমিশনের সচিব দিবেন? না, সাচিবিক সহায়তা দিবেন সংসদ সচিবালয়। অর্থাৎ সংসদ সচিবালয়ের যিনি সচিব থাকবেন তিনি এখানে সাচিবিক দায়িত্ব পালন করবেন। দ্যাট মিনস আপনি বুঝতে পারছেন বাছাই কমিটি সার্চ কমিটির পরিবর্তে বাছাই কমিটি হবে 5 জনের। এবং এখানে কি হবে যে তারা আসলে কি করবেন? তারা এখানে ইচ্ছাপত্র অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট বলা হয় যেটাকে, প্রার্থীদের যারা কমিশনের সদস্য হতে চায় তাদের কাছ থেকে একটা জীবন বৃত্তান্ত চাইবেন, যে লেটার অফ ইন্টেন্ট দেখা যায় রিফ্লেকশন হয়। লেটার অফ ইন্টেন্ট এটা কিন্তু ইচ্ছাপত্র বলা হয়। এবং এই ইচ্ছাপত্রটা অর্থাৎ যদি কেউ আবেদন করে যে আমি নির্বাচন কমিশনার হতে চাই, তাহলে সে হতে পারবেন। এবং তাদের যোগ্যতা অযোগ্যতার বিষয় বলছে যে এটা আইন দ্বারা নির্ধারিত হবে। যে অনুসন্ধানের এখানে কথা বলা আছে যে আইন দ্বারা নির্ধারিত হবে তাদের যোগ্যতা। আগে আসলে কি ছিল? আগে ছিল 3টা যোগ্যতা। নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা ছিল প্রচলিত 3টা। সেই যোগ্যতা 1 নম্বর হলো বাংলাদেশের নাগরিক হইতে হবে, বিশাল যোগ্যতা। নাম্বার 2 হলো তার বয়স 50 বছর হইতে হবে, মিনিমাম 50 বছর। নাম্বার 3 যে যোগ্যতা ছিল সেটা হলো যে তাকে 20 বছর সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন পেশায় অন্তত পক্ষে 20 বছর তাদের কর্মে নিযুক্ত থাকতে হবে। এবং এইটা সে হতে পারে সাংবাদিক হলেও সেও কিন্তু নির্বাচন কমিশনার হতে পারবেন। এখানে যে বিষয়টা বলছে যে তাদের আসলে সবকিছুর জন্য জবাবদিহিতা, সবকিছুর জন্য যে এটা সংসদ তৈরি করবেন। আরেকটা বিষয় হলো যে আমরা জানি যে বিচারকদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, মনে রাখবেন, অপসারণ করার জন্য সরকারি কর্ম কমিশনের যারা সদস্য তাদেরও কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অর্থাৎ বিচারপতিদের যেভাবে অপসারণ হবে সেভাবেই কিন্তু নির্বাচন কমিশনারদেরও, সরকারি কর্ম কমিশনের মেম্বারদেরও হবে, অন্যদেরও হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনারদের অপসারণের জন্য অর্থাৎ জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন আচরণবিধি প্রণয়ন করা হবে। অর্থাৎ তাদের কিন্তু সরাসরি বলা নেই অপসারণের কথাটা, অর্থাৎ এটার তাদের অপসারণের বিষয়ে বলা নাই। সেক্ষেত্রে এটা এখানে আলোচনা করার কোনো দরকারও নেই। অর্থাৎ নির্বাচন কমিশনের বাছাই কমিটিটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এরপর আমরা যাই, সেটা হলো ন্যায়পাল। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে তারা প্রথমেই রেখেছেন ন্যায়পাল নিয়োগ। ন্যায়পাল যিনি বেসিক্যালি তিনি আসলে এই সংবিধানের অধীন দেশে একজন ন্যায়পাল থাকবেন। ন্যায়পাল তিনি বেসিক্যালি সংসদে থাকেন এবং তার অবস্থানটা হয় সংসদে, এবং তিনি সংসদে যারা কর্মরত আছেন অর্থাৎ এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা আছেন সকলের তিনি আয় ব্যয়ের হিসাব এবং তাদের মনিটরিং করেন, তাদের বিষয়টা করেন, যেটাকে বলে তিনি রিপোর্ট তৈরি করেন, এবং বার্ষিক একটা রিপোর্ট তিনি রাষ্ট্রপতির নিকট প্রদান করেন। এই ন্যায়পাল অর্থাৎ দেশে একজন ন্যায়পাল থাকবেন। আমাদের আর্টিকেল 77-এ ন্যায়পালের কথা বলা আছে, কিন্তু সেটা এখন পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত করা হয়নি। বাংলাদেশে কর ন্যায়পাল হয়েছিল একবার, কেয়ারটেকার সব সময়, এবং 11 সালে বাতিল হয়ে যায়, আর কর ন্যায়পাল কখনো হয়নি। এখানে যে বিষয়টা আছে যে এই ন্যায়পাল নিয়োগের জন্য এখানেও একটা বাছাই কমিটি থাকবে। এই বাছাই কমিটি যেটা হলো এখানে কিন্তু আগের মতোই 5 জন থাকবেন, তবে এখানে প্রধানমন্ত্রীর পরিবর্তে সংসদ নেতা থাকবেন। আর আমাদের কিন্তু দেখছি যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা হবে, কিন্তু প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন থাকতে পারেন, দুজনও থাকতে পারে, এটা কিন্তু উল্লেখ করা নাই।
তো সেক্ষেত্রে এখানে একটা বাছাই কমিটি আছে, সে বাছাই কমিটিতে যেমন চিফ অ্যাডভাইজার আমার বাছাই কমিটি 5 জন দেখছি, ইলেকশন কমিশনে 5 জন দেখছি, এখানে বাছাই কমিটিতে 5 জনের পরিবর্তে 7 জন থাকবেন। এখানে 7 জন থাকবেন, শুধু চেঞ্জ আসছে, চেঞ্জ হলো 1 2 3 4 5 6 7, ইয়েস 7 জন থাকবেন। সরি 7 জন থাকবেন। 7 জন কে কে? 7 জন হলো আগের মতোই কে কে, অর্থাৎ বাছাই কমিটি, ন্যায়পাল নিয়োগের বাছাই কমিটি, ন্যায়পাল নিয়োগ, অম্বুডসম্যান, ন্যায়পাল নিয়োগের। কালার চেঞ্জ করে কেমনে? আগে তো কালার টালার চেঞ্জ করতে পারতাম, এখন তো চেঞ্জ করতে পারি না। এখানে বাছাই কমিটিতে 1 নম্বর স্পিকার, আল্লাহ রে, কালকের মতো হয়ে গেছে নাকি? ইন্না লিল্লাহ। এই যে ঠিক করবে কে? কালকের মতো হয়ে গেল। আচ্ছা, বাছাই কমিটির কথাটা বলি। স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন। তারপরে বলছে কি যে সংসদের নেতা থাকবেন, প্রধানমন্ত্রীর পরিবর্তে তার সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলীয় নেতা, এই 5 জন। আর অতিরিক্ত 2 জনকে, অতিরিক্ত 2 জন হলো রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি। এই 7 জন মিলে 5 বছরের জন্য ন্যায়পাল নিয়োগ দিবেন। এখানে মনে রাখবেন, মেয়াদ যত দেয়া আছে সবই 5 বছর দেয়া আছে, শুধু দুদকের যে মেয়াদ এটা 4 বছর দেয়া আছে। জুলাই সনদে সবকিছুর মেয়াদই 5 বছর, শুধু দুদকের যে মেয়াদ এটা হলো 4 বছর দেওয়া হয়েছে। এরপরে সরকারি কর্ম কমিশনের কথা বলছে। সরকারি কর্ম কমিশন, পরবর্তীটা লেখেন সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন হলো, কিছু না বললে অফ করে দিতে হবে, তারপর আবার ছাড়তে হবে। এখন সরকারি কর্ম কমিশন বলছে যে কর্ম কমিশনে 3টা, শিক্ষা, স্বাস্থ্য, আর একটা হলো সরকারি কর্ম কমিশন, অর্থাৎ 3টি কর্ম কমিশন হবে। এবং সেখানে বলছে জাতিসংঘের, এখানে বলছে যে 3টি কর্ম কমিশন হবে, একটা হবে কর্ম কমিশন, একটা হবে শিক্ষা, আর একটা হবে স্বাস্থ্য। এবং প্রত্যেকটা কর্ম কমিশনে সদস্য থাকবেন 8 জন করে, চেয়ারম্যান 1 জন, 7 জন মেম্বার, অর্থাৎ 3 আর 24 জন। প্রত্যেকটা কমিশনে 1 জন চেয়ারম্যান, 7 জন সদস্য। এবং বলা হয়েছে তাদের যে কমিটি, বাছাই কমিটি, এই কমিশনের যে সরকারি কর্ম কমিশনের যে একজনকে মানে সদস্যদের যে নিয়োগ দিবে, সেটার জন্য একটা কমিটি গঠন করতে হবে। সেই কমিটি কে কে হবে? এই বাছাই কমিটিতে কে কে থাকবে? বাছাই কমিটি থাকবেন হলেন একজন, বাছাই কমিটি থাকবেন হলো স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ থাকবে, বিরোধী দলীয় হুইপ, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, এইগুলো 5 জন। আর অতিরিক্ত লাগবে হলো 2 জন। একজন হলো মানে 2 জন বলতে গেলে যে কমিশন নিয়োগ দেবে তাকে লাগবে, অর্থাৎ যেমন শিক্ষা কমিশনে নিয়োগ দেবে তখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। আর যদি বলে স্বাস্থ্য মন্ত্রণালয়, যে স্বাস্থ্য সংক্রান্ত, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় যে কমিটি থাকবে সে কমিটির সভাপতি। অর্থাৎ প্রথমে থাকবে কে? স্পিকার, তারপরে ডেপুটি স্পিকার, তারপরে থাকবে হুইপ, 3 নম্বরে হুইপ, 4 নম্বরে বিরোধী দলীয় হুইপ, সরকার দলীয় হুইপ, বিরোধী দলীয় হুইপ, 5 নম্বরে হলো যে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, তার একজন প্রতিনিধি। আর বাকি 2 জনকে, একজন হলেন শিক্ষা বা স্বাস্থ্য যে কোনো মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি। আর 7 নম্বরে হলো সবসময় তিনি থাকবেন, তিনি হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি।
অর্থাৎ সবাই কিন্তু সংসদ থেকে তৈরি হবে। অর্থাৎ সরকারি কর্ম কমিশন যে নিয়োগ দিবেন, আগে যেটা করতেন যে রাষ্ট্রপতি তিনি নিয়োগ দিতেন জাস্ট প্রধানমন্ত্রীর পরামর্শে, সরকার একটা পরামর্শ দিত, সেখান থেকে রাষ্ট্রপতি নিয়োগ দিত। এখন হলো যে এখানে থাকবেন স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, তারপরে থাকবেন কে, চিফ হুইপ, মানে চিফ হুইপ, বিরোধীয় হুইপ, বিরোধীয় একজন প্রতিনিধি, শিক্ষা বা স্বাস্থ্য মন্ত্রণালয় সংকলিত স্থায়ী কমিটির একজন সভাপতি আর একজন হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাপতি। এরা মিলে সরকারি কর্ম কমিশনের বাছাই কমিটিতে থাকবেন। তাদের কাজ কি হবে? আগের মতোই ইচ্ছাপত্র চাইবেন, লেটার অফ ইন্টেন্ট, যে কে কে বিপিএসসির চেয়ারম্যান বা সদস্য হতে চায়, এবং তারা কি করবে, ওখানে কমিটির কাছে তারা জীবন বৃত্তান্ত পাঠাবে। এরপর তাদেরকে দেখে এই কমিটি তারপর নিয়োগ দিবে। প্রত্যেকটা কমিটি, বাছাই কমিটি যেটা আছে, চিফ অ্যাডভাইজার এবং হলো কি নির্বাচন কমিশন, এই দুইটা ছাড়া প্রত্যেকটা কমিটি যে 7 জন করে আছে, মনে রাখবেন ওই কমিটির 2/3 ভোটে নিয়োগ দেওয়া হবে। প্রস্তাব পাশ হবে 2/3 ভোটে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ভোটে হ্যাঁ ভোট হইতে হবে। তাহলে 7 জনের মধ্যে 3 ভাগ করলে কত হয়? 3 ভাগ করলে হয় আপনার 2 জন করে হয়, তার মানে 3-এর 2, 4 জনের হ্যাঁ ভোট লাগবে। এটা বোঝাই যাচ্ছে 4 জনের হ্যাঁ ভোট। এর নাম দিয়েছে 2/3। এমনও 4 জন লাগবে, 3 জন 4 জন ছাড়া হবে না। এটা তো 2/3 ভোটে এখানে পাশ হতে হবে। লাস্টে যেটা বলছে যে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন এটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। প্রথম কথা, দুর্নীতি দমন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। আর দুর্নীতি দমন কমিশনের এখানে বলা হয়েছে যে 4 বছরের জন্য নিযুক্ত হবেন। 5 জন সদস্য থাকবে দুর্নীতি দমন কমিশনে, একজন চেয়ারম্যান, 4 জন সদস্য, 4 জনের মধ্যে একজন থাকবেন নারী। এখানেও কিন্তু একটা বাছাই কমিটি আছে, তবে এখানে দুদকের জন্য ও বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। দুদকের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সবচাইতে, সেটা হলো আপনার মানে দুর্নীতি রোধ করার জন্য তার কি কর্মসূচি গ্রহণ করবে, সেটা আছে লাস্ট প্যারাতে। এটা আপনারা দুর্নীতিবিরোধী একটা কৌশলপত্র প্রণয়ন করতে বলছে সরকারকে, যেমন জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র, এটা কিন্তু এখন আর থাকবে না। জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র ওমিট হয়ে যাবে। এখন থেকে যেটা হবে সেটা হলো দুর্নীতি দমন কৌশলপত্র, দুর্নীতি দমন বিষয়ক কৌশলপত্র থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হয়েছে সেটা হলো যে স্থানীয় সরকার যারা প্রতিনিধি, তারা সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রক থাকবেন। অর্থাৎ স্থানীয় সরকারের প্রতিনিধিদের তারা নিয়ন্ত্রক থাকবেন। অর্থাৎ ইউনো হবেন আপনি, উপজেলা নির্বাহী অফিসার, আপনার যে মানে ইমিডিয়েট বস থাকবেন তিনি হলেন উপজেলা চেয়ারম্যান। অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ভিত্তিক কোনো কর্মকর্তা হবেন, সেক্ষেত্রে আপনাকে দেখভাল করবেন ইউনিয়ন চেয়ারম্যান। অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধি তিনি হবেন সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রক। আর স্থানীয় সরকার নির্বাচনে একটা চেঞ্জ আসছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হতো যেটা, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে বলতো যে তুমি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করো। সেখানে যেটা হয়েছে যে এখন থেকে যেটা হয়েছে যে নির্বাচন কমিশন যদি মনে করে যে আমার ভোট করা দরকার, তখন সে ভোট করবে। অর্থাৎ নির্বাচন কমিশন সরকারের পরামর্শে নির্বাচন দিবে না, নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন দিবে তার মর্জির উপরে। এটাই পরিবর্তন। আরেকটা বিষয় হচ্ছে যে স্থানীয় সরকারকে আরেকটা টাইট দিছে, সেটা হলো যে তার যে স্থানীয় তহবিল, ওই তহবিল সংগ্রহ করে তাকে খরচ করতে হবে। আর তাকে যদি এরপর তহবিল লাগে, তাহলে তাকে অবশ্যই আইনসভার উচ্চ কক্ষে পাঠাতে হবে। স্থানীয় যদি কি হয়, এটা বরাবর একেবারে আইনসভার উচ্চ কক্ষে যাবে। উচ্চ কক্ষ থেকে ডিসাইড হবে সে আসলে মানে অতিরিক্ত তহবিল পাবে কিনা। এই একটা পরিবর্তন হয়েছে। আর সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা বললাম, ওই সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য একটা প্রস্তাব হয়েছে। ম্যাক্সিমামে আলোচনা করা হয়ে গেছে। আরেকটা বিষয়, যারা আইনজীবী হবেন, আইনজীবীরা মানে আদালত চত্বরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের আইনজীবীদের আদালত চত্বরে রাজনীতি করা নিষিদ্ধ।
আইনজীবীদের কোনো পলিটিক্যাল সংগঠন থাকতে পারবে না, আইনজীবীদের কোনো পলিটিক্যাল ইয়া থাকবে না। একটা বিষয় বলছে যে গণহত্যা, ভোট জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তদন্ত কমিশন করবে। অর্থাৎ যারা 2014, 18 এবং 24 নির্বাচনে দায়িত্ব পালন করছে তাদেরকে তদন্ত কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। 3টি কর্ম কমিশন হবে। আর একটা বিষয় হলো স্বাধীন পুলিশ কমিশন গঠন। এই স্বাধীন পুলিশ কমিশন যে গঠন হবে সেই গঠনের তাদের যে মেম্বার হলো যে 9 জন মেম্বার হবে, 9 জন স্বাধীন পুলিশ কমিশন হবে। স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে। কুমিল্লা এবং ফরিদপুর নামে 2টি বিভাগ হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করছে। কুমিল্লা এবং ফরিদপুর নামে 2টি পৃথক বিভাগ হবে। ক্লিয়ার? অর্থ পাচার করা যাবে না, এই বিষয়গুলো আছে। দুর্নীতি দমন কমিশনের একটা যোগ্যতা বলছে যে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যাক্সিমাম ক্লোজ দেয়, লাস্টের দিকে ম্যাক্সিমাম আলোচনার বিষয় নাই। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের হলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের পরীক্ষা আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্ট যারা রিটেন পরীক্ষা দিবেন, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম কি বলা হয়েছে সেটা, বিচারক এবং প্রধান বিচারপতি নিয়োগ, এটা নিয়ে বলা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কাকে যুক্ত করা হয়েছে। আগের দিন যেটা বললাম 1 থেকে যে 15টা বলছি, সেখানে কিন্তু রাষ্ট্রপতি কয়জনকে নিয়োগ দিতে পারবেন, প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করতে পারবেন কিনা, তিনি জ্যেষ্ঠতমকেই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন সেটা। আরেকটা বিষয় হলো যে বিরোধী দলের ক্ষমতা বাড়ছে কিনা, বিরোধী দলের ক্ষমতা বাড়ছে। আর প্রত্যেকটি বাছাই কমিটি দ্বারা আছে, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি, সংসদীয় যে কমিটির সভাপতি সেটা কিন্তু বিরোধী দল হবে। বিরোধী দলের ভূমিকা আসতে পারে যে জুলাই সনদে প্রস্তাবিত, সবই প্রস্তাবিত আসবে, প্রস্তাবিত জুলাই সনদে যা প্রস্তাব করেছে যে বিরোধী দলের ক্ষমতা সম্পর্কে কি, তখন বিরোধী দলের ক্ষমতা সম্পর্কে লিখতে হবে। আবার একটা হলো যে আইনসভা সংক্রান্ত কি কি পরিবর্তনের কথা বলছে। আইনসভা পরিবর্তন দ্বিস্তর সংসদ থাকবে, তারপর উচ্চ কক্ষের কিছু প্রাধান্য থাকবে, নিম্ন কক্ষের ক্ষমতা আছে যে তারা মানে উচ্চ কক্ষের যে কোনো বিষয়ে তারা গ্রহণও করতে পারে অথবা তারা গ্রহণ নাও করতে পারে সেটা। রিটেনের পরীক্ষার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে, এটা লাস্টের দিকে আছে অনেকগুলা। যদি বললাম জাতীয় শুদ্ধাচার কৌশলপত্রের পরিবর্তে দুর্নীতি দমন কৌশলপত্র হবে সেটা। আর হলো যে সবচেয়ে বেশি মানে যদি বলা হয় যে ব্যতিক্রম কি, মানে এই জুলাই সনদের একেবারে সবচেয়ে ব্যতিক্রম কি, আপনার যদি বলা হয় যে জুলাই সনদের মাধ্যমে আসলে কি মানে কি কি গুরুত্ব, মানে 72 সংবিধানের থেকে জুলাই সনদে কি কি ব্যতিক্রম আছে এবং যেটা খুব জনবান্ধব, সেক্ষেত্রে আপনি বলবেন যে স্বাধীনতা ঘোষণাপত্রের যে 3টা বিষয় ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, যেটা মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও সাম্য, এই 3টা যে জুলাই মানে স্বাধীনতা ঘোষণাপত্রে ছিল সেটা এখানে কিন্তু মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় নাই। সংবিধানের দ্বিতীয় বলবেন সংবিধানের মূলনীতি পরিবর্তন, সেটা বলবেন 70 অনুচ্ছেদ 3 নম্বরে 70 অনুচ্ছেদে যে পরিবর্তন করছে সেইটা। তারপর হলো 4 নম্বর হলো যে বিচারকদের নিয়োগের জন্য যে বিষয়টা করছে, বিচারক নিয়োগের ক্ষেত্রে। তারপরে হলো আপনার দুর্নীতি দমন কমিশনকে যে সাংবিধানিক প্রতিষ্ঠান করেছে এইটা, এগুলো উল্লেখযোগ্য আর কি। তারপরে হলো যে আপনার সংবিধানের প্রাধান্য সংক্রান্ত যে বিষয়টা আসলে সার্বভৌমত্বের, জনগণের যে সার্বভৌমত্ব সেটা আসলে ক্ষুণ্ণ হয়, সেটা হলো যে 7 ক খ এটা বাতিল করা হয়েছে এইটা। আর বায়াসনেস গুলো লিখবেন না, বায়াস যেগুলো, যেমন ধরেন আপনার 3টা তফসিল রাখা, তারপরে ডক্টর ইউনূসের নাম 3বার দেয়া, এগুলো আলোচনার বিষয়ে আনার দরকার নাই। ঠিক আছে, সবকিছু বিবেচনা করে বিরোধী দলের সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, বিরোধী দল লিখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার খুবই মানে ক্লিয়ার কনসেপ্টে লিখবেন, তত্ত্বাবধায়ক সরকার। আর হলো নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু বলছে। আর স্থানীয় সরকার সম্পর্কে কি বলছে, স্থানীয় সরকার সম্পর্কে খুব কঠিন কথা বলছেন, অনেক কঠিন কথা, যে তারা কিন্তু সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রক হবে, তারা নিজস্ব তহবিল দিয়ে খরচ করতে পারবেন, আর অতিরিক্ত তহবিলের জন্য তার উচ্চ কক্ষের কাছে যেতে হবে। আর হলো যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তিনিই ভূমিকা রাখতে পারবেন আসলে নির্বাচন কখন হবে কখন না হবে সেটা। যাই হোক, আলোচনা শুনলেন,
আশা করি সবাই থাকবেন। আর যারা প্রশ্ন করছেন, আমি আপনাদের প্রশ্ন একটু দেখি। প্রশ্নকারী পেদুলি আধিপত্য তো সব জায়গায় একটা ক্যাচার লাগবে, অল্প লাগতে পারে। মাত ভালো পড়ায় জিজ্ঞেস করছেন, বাইরে হরতাল করার চেয়ে ওখানে ক্যাচাল করা ভালো। গুড, ওকে। সংশোধনে অনেক প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুরূপ নাকি যুক্তরাজ্য ভারতের সংবিধান থেকে শিফটে যুক্তরাষ্ট্র থেকে? হ্যাঁ, সংসদীয় কমিটির বিরোধী দল থেকে হলেও মন্ত্রিসভায় তো মন্ত্রী থাকেন তিনি। আমি তো সরকার দলের কোনো ক্ষমতাই দেখতেছি না, আসলে কিছু বুঝতেছি না। উচ্চকক্ষে 50% হলে কাস্টিং ভোট বা অনুরূপ কিছু হবে কিনা? এই সবসময় থাকবে, স্পিকারের ভোটে তো কাস্টিং ভোট সবসময় ওটা থাকে। এতগুলো স্টেপ তো পুনরায় ভুলে যাবে যে আমরা এখন কোন স্টেপে আছি। ওকে, থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কালকে লিখিত পরীক্ষার ক্লাস, লিখিত ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ, লিখিত ক্লাস 9টায়। আর আপনাদের লিখিত বই কালকে প্রেসে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করতেছি বৃহস্পতিবার না হলে শুক্রবার, তবে শুক্রবার প্রেস বন্ধ থাকে। শুক্রবার যদি কোনো চান্স না থাকে তাহলে শনিবার মাস্ট ইনশাল্লাহ। শনিবার বই আসবেই, আর পাওয়ার পরে ধুমাইয়া পড়বেন। আশা করি আপনারা ভালো কিছুই পাবেন বইতে, ঠিক আছে। আর যারা আমার ব্যাচে আছেন, আপনাদের কিন্তু আমি ইন্টারন্যাশনালের একটা শিট দেবো, বাংলাদেশের শিট দেবো, কি পড়বো, জাস্ট ওই শিটগুলো ধরে কনসেপচুয়ালটাকে শেষ করবো, তারপর এমপিরিক্যাল ধাপধুপ, মানে যা শর্ট নোট। এবং সব ক্লাস কিন্তু হোয়াইট বোর্ডে হবে ভাই, রাগ করেন যা করেন, আমি এই বোর্ডে নিতে পারবো না, এটা কোনো বোর্ডই না, খুদাই হোয়াইট বোর্ডে ক্লাস হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আজকে ভালো থাকবেন।